আর সেই আলোতে পরেশ দেখল তার সামনে বেশ কিছুটা দূরে একটা নৌকা। নৌকায় একটা লণ্ঠন জ্বলছে, তাতে অন্ধকার যেন আরো বেড়ে গেছে। বরং শুধু চাঁদের আলো থাকলে চোখ একটু সয়ে যেত। তার মানে বাউড়ে সে একা নয়, তার সাথে অন্য কেউ আছে। পরেশ ভারী অবাক হয়ে গেল। এই সময় বাউড়ে আর কারোর থাকার কথাই নয়। ব্যাপারটা দেখতে হচ্ছে। ততক্ষণে সেই অজ্ঞাত নৌকা বাউড়ের ডান পাশে ঘুরে জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেছে। যত দূর চোখ যায় পরেশ কোথাও কাউকে দেখতে পেল না। হঠাৎ একটা দমকা হাওয়ায় নৌকার লণ্ঠনটা কেঁপে উঠল। পরেশ দেখল একটা পেল্লাই সাইজের মাছ জল থেকে এক লাফ দিয়ে তার পায়ের কাছে এসে পড়ল। এ তো অদ্ভুত ব্যাপার। সঙ্গে সঙ্গে আরো একটা মাছ লাফিয়ে নৌকায় উঠে এলো। ব্যাপারটা দেখে পরেশ তাজ্জব বনে গেল। এরপর আবার দুটো মাছ এসে পড়ল নৌকায়, তারপর আরো তিনটে। এইভাবে একাধিক মাছ এসে নৌকায় পড়তে থাকলো। আর তার সাথে হাওয়ার দাপটও যেন বেড়ে যেতে থাকলো। ধীরে ধীরে গোটা নৌকাটা মাছে ভরে গেল। লালসায় ও আনন্দে পরেশের মুখ থেকে অট্টহাসি বেরালো। এবার টাকার পাহাড়ে শুয়ে থাকবো। ধীরে ধীরে নৌকায় এত মাছে ভরে গেল যে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। আর তার সাথে দমকা হাওয়ার তোড়ে লণ্ঠন জলে পড়ে নিভে গেল। পরেশ খানিকটা ভয় পেয়ে গেল। হাওয়ার বেগ যেন বেড়েই চলেছে। পরেশ কোনো রকম নৌকার হাল ধরে সামলে রেখেছে। তার ভয় পাওয়া তখনও অনেক বাকি ছিল। হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে নৌকা কেঁপে উঠল। একটা নারী মূর্তি কখন যেন নৌকায় এসে দাঁড়িয়েছে। পরনে সাদা আলখাল্লা, উস্কো খুস্কো চুল মুখের ওপরে এসে পড়ছে। মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। এ কে? কে তুমি? তুমি কে? উত্তরের অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। নারী মূর্তি পরেশের গলা চেপে ধরল। চোখের পলকের গতিতে পরেশ সহ গোটা নৌকাটা জলের গভীরে তলিয়ে গেল। তারপর সব চুপ। না কোনো হাওয়া, না কোনো শব্দ। কিরে, পরেশে নাকি পাওয়া যাচ্ছে না? যাবে কি করে? অতি লোভে তাতি নষ্ট। আমি ভাবছি ছেলেটার কথা কিভাবে চলবে বলতো বেচারার। বাপটা 2 নম্বরি করেও কিছু করতে পারলো না। কি দরকার ছিল বেশি মাছের লোভে মরা বাউড়ে যাওয়ার? কোনো রকম তো চলেই যাচ্ছিল। এ হলো নরেশ, মানে পরেশের একমাত্র সন্তান। ছোট থেকে বাবা কোলে পিঠে বড় করলেও মানুষ হিসেবে একদমই সে বাবার মতো হয়নি। ভীষণ সৎ ও কর্মঠ। তার বাবা পরেশ গোটা জীবনে অনেক অসৎ পথ অবলম্বন করেও সেরাম কিছু একটা করে উঠতে পারেনি। শেষে অত্যাধিক টাকার লোভ তার প্রাণটা কেড়ে নিল। কথায় আছে, মরা বাউড়ে গেলে নাকি অনেক মাছ পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত যারা গেছে তাদের কেউই ফিরে আসেনি। ঘোড়ার খুঁড়ের মতো দেখতে এই বাউড় নদীর একদিক থেকে শুরু হয়ে আবার নদীতেই গিয়ে মিশেছে। মাঝে রয়েছে ঘন জঙ্গলে ঘেরা একটা দ্বীপ। বাউড়ের 2 পাশে বড় বড় গাছে ঘেরা। শোনা যায় কয়েকশো বছর আগে নাকি ওই দ্বীপে এক রাজা থাকতেন। সময়ের পরিবর্তনে সেসব আর কিছুই নেই। খাদ্যের অভাবে একটা প্রাণীও থাকে না ওই দ্বীপে। আছে বলতে শুধু পরলোকের বাসিন্দা। নদীর সাথে সরাসরি সংযুক্ত থাকায় বাউড়ে অনেক মাছ এসে সেখানেই রয়ে যায়। চাঁদের আলোয় জাল ফেলতে পারলেই হলো, একেবারে পয়সায় ফুলে ফেঁপে উঠবে। এই লোভে অনেকে বাউড়ে গিয়ে আর কখনো ফিরেই আসেনি। তারপর থেকে বাউড়ে যাওয়া একরকম নিষিদ্ধ হয়ে যায়। লোকে এর নাম দেয় মরা বাউড়। পরেশ আগাগোড়াই লোভী স্বভাবের মানুষ। সে ভেবেছিল মাছ নিয়ে কোনো রকম বেরিয়ে আসতে পারলে
একেবারে টাকার পাহাড়ের মালিক হয়ে উঠবে। সাধারণ মাছ বিক্রেতার জীবন তার আর ভালো লাগছে না। মাছের আড়তের মহাজন হতে পারলে না সারা জীবন বসে খাওয়া যাবে, এই কথা ভেবেই সে গতকাল রাতে রওনা দিয়েছিল বাউড়ের উদ্দেশ্যে। তারপর থেকে কেউ আর তাকে দেখেইনি। সমস্যায় পড়ল পরেশপুত্র নরেশ। বাবার কাছ থেকে সবে ব্যবসার কাজ শেখা শুরু করেছিল। এখন কি হবে? সে কোনোভাবেই মানতে পারছে না যে কোনো প্রেতাত্মার প্রকোপে তার বাবার মৃত্যু হয়েছে। এমনিতেও এইসব ভূত প্রেতে তার সেরাম একটা বিশ্বাস নেই। হয়তো কোনো গুন্ডা বদমাস বাউড়ের ভেতরে আস্তানা গেড়েছে, তাই তারা লোককে ভূতের ভয় দেখিয়ে রাখে, যাতে কেউ তাদের কথা জানতে না পারে। একবার গিয়ে দেখলে কেমন হয়? যা হবে দেখা যাবে। হয়তো পরেশের দেখাও মিলতে পারে। কোনো বিপদে পড়ে ওখানে হয়তো আটকে থাকতে পারে, কিন্তু খুব বেশি দেরি করলে চলবে না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দেখ, আমার মনে হয় বাবাকে খুঁজে পাবো ওখানে। পাবি, কিন্তু বাবার মৃতদেহ পাবি। দেখ, জেনে বুঝে মরার ইচ্ছা আমার নেই, তাই ভাই আমায় মাফ কর। আমি তো বলবো তুইও যাস না ভাই। নরেশ বুঝে গেল সে তার বন্ধুকে পাবে না। অগত্যা বহু কষ্টে একটা নৌকা জোগাড় করে সন্ধ্যাবেলা নদীতে ভেসে গেল নরেশ। পূর্ণিমা তিথি চলছে, চাঁদের আলো জলের উপরে পড়ে রূপোর মতো চকচক করছে। দূরে মরা বাউটটা একটা কালো চাদরের মতো লাগছে। মাঝে মধ্যে হালকা হালকা হাওয়াও আসছে বাউড়ের দিক থেকে। সব মিলিয়ে প্রকৃতি যেন হাসছে, কিন্তু নরেশের মুখে কোনো হাসি নেই। আজ কি হবে কে জানে। ভূত না থাকুক, কোনো গুন্ডা বদমাশের হাতে তার মৃত্যু হতেই পারে। সে কি আদেও তার বাবাকে খুঁজে পাবে, নাকি বাউড়ের ভেতরে কোনো অজানা পথের আড়ালে তার বাবা হারিয়ে গেছে? নরেশ শুনেছে বাউড়ে নাকি অনেক রাতে ভালো মাছ পাওয়া যায়। না, তার কোনো লোভ নেই। সে শুধু পরেশের মৃত্যু রহস্য উদ্ঘাটন করে ফিরে আসবে। সবার মতো নদীতে জাল ফেলে যা মাছ আসে তাই বিক্রি করেই তার আপাতত চলে যাবে। সে একবার শুনেছিল কেউ একজন এই মরা বাউড় থেকে জীবিত ফিরে এসেছিল। ভীষণ সৎ ছিল সে। তার সৎ ব্যক্তিত্ব দেখে নাকি ওখানকার ভূত তাকে ছেড়ে দিয়েছিল। যত সব আজগুবি কথা। এইসব কথা ভাবতে ভাবতে বাউড়ের কাছে এসে পড়ল। এবার বাউড়টাকে একটা বিরাট দৈত্যের মতো লাগছে। নরেশ দেরি না করে মরা বাউড়ে তার নৌকা ভাসিয়ে দিল। বিরাট বিরাট গাছ হুমড়ি খেয়ে জলের মধ্যে নেমে এসেছে। সে গাছের পাতার ফাঁক থেকে চাঁদের আলো এসে বাউড়ের জলে খেলে যাচ্ছে। দুপাশের জঙ্গলে জোনাকিদের যেন মেলা বসেছে। নরেশের মনে হলো এত মনোরম একটা পরিবেশে ভূত কিভাবে থাকতে পারে? এগুলো মানুষের কল্পনা মাত্র। নরেশের ইচ্ছা হলো সে পারলে রোজ রাতটা এইখানে কাটিয়ে যায়। এইভাবে চলতে চলতে হঠাৎ নরেশ লক্ষ্য করল চারিদিকটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ঝিঝি পোকারা আর ডাকছে না। হঠাৎ জোনাকিগুলো যেন নিমেষের মধ্যে কোথাও উবে গেল। আবছা কুয়াশাও তাকে ঘিরে ফেলেছে। দ্বীপের গভীর থেকে শেয়াল ডেকে উঠল। নরেশ বুঝতে পারল পরিস্থিতি ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে। সামনে তাকিয়ে প্রায় 100 হাত দূরে একটা নৌকা দেখতে পেল। ছোট্ট একটা লণ্ঠন জ্বলছে। তার মানে সত্যি এখানে কেউ বা কারা আছে যারা হয়তো ভূত নয়। নরেশ অজ্ঞাত নৌকা লক্ষ্য করে তার হালের গতি বাড়িয়ে দিল। অদ্ভুত ব্যাপার, যত কাছাকাছি এগিয়ে যাচ্ছে ততই যেন সামনের নৌকার গতিবেগ বেড়েই চলেছে। সামনে কিছুটা এগিয়ে গিয়ে বাউড় ডান দিকে বাঁক নিয়েছে। নরেশ লক্ষ্য করল অজ্ঞাত নৌকা ডান দিকে ঘুরে তার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। এটা কি করে সম্ভব? তার চোখের সামনে ঘটল ব্যাপারটা। তাহলে এতক্ষণ সে কি কোনো মরীচিকাকে লক্ষ্য করে এতটা এগিয়ে এলো? হতেই পারে না।
সে একদম পরিষ্কার দেখেছে নৌকাটিকে, এমনকি হাওয়ায় মিলিয়ে যেতেও দেখেছে। এবার জঙ্গলের ভেতর থেকে নেকড়ে ডেকে উঠল। এখানে আবার নেকড়ে আছে বলে নরেশের জানা ছিল না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে নৌকাটাকে রীতিমতো কাঁপিয়ে দিল। নরেশ কোনো রকম তার নৌকার লণ্ঠনটিকে সামলে নিল। ধীরে ধীরে অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে, তার সাথে তীব্র আষ্টে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা পেল্লাই সাইজের মাছ নৌকায় এসে লাফালাফি শুরু করে দিল। নরেশ অবাক হওয়ার সাথে সাথে আরো মাছ এসে নৌকায় জমতে শুরু করে দিল। নরেশ কিন্তু তার বাবার মতো খুশি হলো না, বরং সে অবাক আর বিরক্ত হয়ে উঠল। তার এখানে আসার কারণ সম্পূর্ণভাবে নষ্ট হতে চলেছে। কখন যে এই নাটক বন্ধ হবে? জঙ্গলের গভীর থেকে দমকা হাওয়া এসে লণ্ঠনটাকে জলে ফেলে দিল। নরেশ দেখল জ্বলন্ত লণ্ঠনটা ধীরে ধীরে বাওরের ভেতরে কোথায় হারিয়ে গেল। তার সাথে হাওয়ার গতিবেগ যেন দ্বিগুণ হয়ে গেছে। নরেশ নিজেকে কোনো রকম সামলে নিয়েছিল। হঠাৎ প্রবল জোরে নৌকাটা কেঁপে উঠল। পেছন ফিরে নরেশ যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হলো। একই সাথে ভয় আর বিস্ময়ে নরেশ দু পা পিছিয়ে এলো। একটা নারী মূর্তি জল থেকে ধীরে ধীরে উঠে আসছে তার দিকে। নরেশ আগাগোড়াই একজন সৎ সাহসী ছেলে, তাই হয়তো কোনো রকম নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার এগুলো কিছু কিছু চাই না, আমি শুধু বাবার খোঁজে এসেছিলাম, দয়া করুন, আমার উপর দয়া করুন। নারী মূর্তি যেন দাঁড়িয়ে গেল, নরেশের দিকে একভাবে তাকিয়ে রইল। হঠাৎ অবাধ জলরাশি কাঁপতে শুরু করে দিল। নরেশ দেখল ধীরে ধীরে জলের মধ্যে দিয়ে একের পর এক অশরীরী উঠে আসছে। কি ভয়ঙ্কর চেহারা এক একজনের! নরেশের সারা দেহ যেন বরফ হতে শুরু করে দিল। সবশেষে যে উঠে এলো তাকে দেখে নরেশ চিনতে পারল সে তারই বাবা পরেশ। তার চোখ দুটো হলুদ হয়ে আগুনের মতো দপদপ করে জ্বলছে। নরেশ মাথা ঘুরে নৌকার উপরে পড়ে গেল। পিঠের ওপরে কড়া রোদ এসে পড়ল। চোখ খুলে প্রথমে খোলা আকাশ দেখতে পেল নরেশ, আর তার সাথে তীব্র আষ্টে গন্ধ। গন্ধ তো হবেই, এক নৌকা মাছের ওপর শুয়ে থাকলে গন্ধ তো থাকবেই। একসাথে এত মাছ! নরেশ আগে কখনো একসাথে এত মাছ দেখেনি। এ জীবনে তাকে আর কষ্ট করতে হবে না। চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝতে পারল সে একদম খেয়া ঘাটের পাড়ে এসে আটকেছে। ডাঙা থেকে অনেক লোকের কোলাহল ভেসে আসছে। সবার চোখে অবাক দৃষ্টি। নরেশ মরা বাউর থেকে ফিরে এসেছে, আর তার সাথে এত মাছ তাকে কে দিল? নরেশ হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে একটা ধন্যবাদ জানালো মরা বাউরের সেই অদৃশ্য বাসিন্দাদের। আসলে কেউ একজন ঠিকই বলেছিল, মানুষ হিসেবে যদি সৎ হয় তাহলে মরা বাউরেও মাছ পাওয়া যায়। আমি হোসেন, পেশায় একজন ডাক্তার। বেশ কদিন আগে আমার স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যায়। একই সাথে যাওয়ার কথা থাকলেও সাংসারিক কিছু জরুরি কাজে যেতে পারিনি। প্রায় এক সপ্তাহ পর আজ রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় ট্রেনে করেই যেতে হচ্ছে। স্টেশন থেকে দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার হওয়ায় যেতে যেতে তখন প্রায় ঘোর রাত। ট্রেন থেকে নেমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও আশেপাশে কোনো রিক্সা কিংবা ভ্যানের দেখা না মেলায় এক প্রকার বাধ্য হয়ে হেঁটেই রওনা দিলাম। নির্জন রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, মাথার উপর চাঁদ থাকলেও গাছের ডালপালায় তেমন দেখা যাচ্ছে না। বিদ্যুৎহীন এই গ্রাম্য এলাকা
সন্ধ্যার পর পরই কেমন নিশ্চুপ হয়ে যায়। ধুর ধুর, কেন যে টর্চটা সাথে করে নিয়ে আসলাম না? কি করে যাব এখন এই অন্ধকারে? সাথে করে টর্চ না নিয়ে আসতে পারায় নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। পকেট থেকে দিয়াশলাইটা বের করে একটা সিগারেট ধরিয়ে আবার চলতে লাগলাম। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দু একটা ব্যাঙ ডেকে ওঠে, আর দূর হতে ভেসে আসে শেয়ালের আর্তনাদ। প্রায় 2-3 কিলোমিটার পথ হাঁটার পর একটু দাঁড়িয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে একটু পানি খেয়ে নিলাম। খানিকটা সামনে এগুতেই একটা কর্দমাক্ত রাস্তায় এসে পড়লাম। এতটাই কর্দমাক্ত যে পায়ের জুতো জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর। বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত জায়গাটুকু পার হয়ে একটা শুকনো রাস্তায় উঠলাম। জুতো জোড়া কাদায় ভারী হয়ে যাওয়ায় আবার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পা ধুয়ে নিলাম। বোতলটা ব্যাগে রেখে পকেট থেকে দিয়াশলাইটা বের করে একটা সিগারেট জ্বালিয়ে নিলাম। দিয়াশলাইয়ের কাঠিটা ফেলে দেওয়ার পূর্বে একটু সামনের দিকে এগিয়ে ধরতেই আবছা আলোয় দেখলাম কয়েক কদম সামনেই কেউ একজন বসে আছে। এক পলক দেখেই কেমন যেন লাগলো ব্যাপারটা। খানিকটা ভয় পেয়ে ভাবলাম আর একটা কাঠি জ্বালিয়ে নিশ্চিত হয়নি। ঠিক এমন সময় সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ একজন বলে উঠল, কে কে যায়? কি ব্যাপার, কথা কন না কে? কে যায়? একটা লম্বা দম ছেড়ে কিছুটা হতভম্ব হয়ে বললাম, আমি হোসেন, শরীফুদ্দিন সাহেবের বড় জামাই। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর কণ্ঠটি আবার বলে উঠল, এত রাইতে কোনো সমস্যা হয়েছে নাকি? জি না, কোনো সমস্যা হয়নি, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। কণ্ঠটি আবারও বলে উঠল, এত রাইতে এদিক দিয়া কেউ চলাচল করে না, বিপদ আছে। আপনারা শহরের মানুষ, আপনাদের কথা বললেও বুঝেন না। রাইতের আন্ধারে ইজ্জত করান লাগে। আপনি ইজ্জত না করলে তারাও আপনার ইজ্জত করবে না। লোকটার কথায় একটু বিরক্ত হয়ে সামনের দিকে পা বাড়ালাম। এমন সময় একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলাম। হ্যাঁ, কে? এত রাতে কে কাঁদে ওখানে? লোকটা পেছন থেকে আবার বলে উঠল, ওইটা কিছু না, আমার নাতনি। কিন্তু লোকটার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। লোকটা আবার বলে উঠল, ভয় নাই, চলেন আপনারে আগায়া দেই। আপনি আগে যান, আমি পিছিয়ে আছি। কিছুটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলাম। ভাবলাম ভালোই হলো, একটা সঙ্গী পাওয়া গেল। ভেবেই আরেকটা সিগারেট জ্বালাতে যাব, ঠিক তখনই লোকটা বলে উঠল, বিড়ি ধরায়েন না, বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আর কিছু না ভেবে সিগারেটটা পকেটেই রেখে দিলাম। লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? যেখান থেকে আইলাম তার পাশেই। কি কাজ করেন আপনি? আর কাজ? কাজ বলতে ওই প্রতিক্রে রাস্তা দেখাই, আর কিছু করি না। বুঝলাম না, আসলে পথ দেখান মানে? লোকটা বিড় করে কি সব বললেন, কিন্তু আমি তার কিছুই বুঝলাম না। উল্টো আর কোনো প্রশ্নও করলাম না। ভাবলাম হয়তো বলতে চান না। হঠাৎ রাস্তার ধারের এক বড় গাছের আড়াল থেকে বেশ বড় সড়ো সাইজের একটা কুকুর রাস্তার মাঝখানে এসে মাথা নাড়াতে শুরু করলো। কুকুরটার চোখগুলো জ্বলছে। আমি দেখেই ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে লোকটা বলে উঠল, বিরক্ত করিস না, উনি আমাদের মেহমান।
তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে। সাথে সাথে এক সাইডে এসে লোকটার পিছু পিছু হাঁটতে শুরু করলো। আমি বলে উঠলাম, আপনার পোষা নাকি? লোকটা বলল, হ, পোষাই, তবে সবগুলা না, ওইগুলারে নিয়েই তো ভয়। আমি তার কথা আর কিছুই বুঝলাম না। উনিও আর কোনো কথা বললেন না। পুরো রাস্তা আর কোনো কথা হয়নি। বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ লোকটা বলে উঠলেন, আর মাত্র 50 গজ সামনে গেলেই হাতের বামে শরীফুদ্দিন সাহেবের বাড়ি। একটা বিড়ি ধরায়া চইলা যান, বাড়ি যাওয়ার আগে বিড়ি ফালাইয়েন না, যান। লোকটার মুখে এমন কথা শুনে অবাক হলাম, কিন্তু কিছুই বললাম না। লোকটাকে ধন্যবাদ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। ততক্ষণে মেঘের ফাঁকে চাঁদ উকি দিচ্ছে। কয়েক কদম সামনে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখলাম কেউই নেই। এত দ্রুত দুটো প্রাণী কোথাও যেন হাওয়া হয়ে গেল। কি একটা ভেবে বেশ ভয় পেলাম। এবার বেশ জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। বাড়ির একটু সামনে এসেই সিগারেটটা ফেলে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। রাত তখন 1টা কি 1:30। শ্বশুর বাড়িতে এসে রাতের খাবার সেরে শুয়ে পড়েছি সেই কখন। পাশে আমার বউ শুয়ে আছে। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করতে করতে কখন যেন হালকা ঘুমে ঢলে পড়ছিলাম। এর মাঝেই হঠাৎ সেই সন্ধ্যা রাতের কণ্ঠটা ভেসে আসলো আমার কানে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। কণ্ঠটা শুনে আমি এগিয়ে গেলাম দেখতে। এ কি, আপনি এখানে? হ, আমি আপনার কাছে আইলাম একটা বিপদে পইরা। আমার কাছে আসলেন মানে? আমি খুব সমস্যার মধ্যে আছি, আমারে একটু সাহায্য করেন। আমি আসলে, আচ্ছা বলুন কি সাহায্য লাগবে আপনার? আমার নাতিনডা তখন থাইকেই শুধু কান্তাছে, আপনি যদি একটু আমার সাথে চলতেন। বুঝলাম না আসলে, আপনার নাতি কাচ্ছে, আমি গিয়ে কি করব? আপনার লগে দেখা করবার জন্যই কান্তাছে। লোকটা কি বলল তার কিছুই বুঝলাম না। আর কিছু জিজ্ঞেস না করে রওনা দিলাম ওনার সাথে। খানিকটা এগুতেই লোকটা বলে উঠল, মেলা দিন থাইকা নাতনির ডারে ভালো মন্দ খাওয়াইতে পারি না, আপনারে দেইখা অনেক পছন্দ হইছে আমার নাতনির। আমাকে দেখে পছন্দ হয়েছে মানে? তেমন কিছু না, আসেন আপনি। লোকটার কথায় কেমন যেন লাগলো। বেশ ভয়ে ভয়ে চলতে লাগলাম। কিছুটা এসে লোকটা অনেক পুরনো একটা পোড়া বাড়িতে প্রবেশ করলো। আসেন, আমার সাথে আসেন। 1 পা 2 পা করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরটায় কেমন যেন গা ছমছমে পরিবেশ। সামনের একটা ঘরে প্রবেশ করতেই দেখলাম একটা 5-6 বছরের বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে। দেহ থেকে পচা মাংসের গন্ধ ছড়াচ্ছে। হাতের হাড়গুলো বেরিয়ে এসেছে পচা মাংস সরে যাওয়ায়। আমি আতঙ্কে দৌড়ে পালাবার উপক্রম, ঠিক এই মুহূর্তে পেছন থেকে কণ্ঠটা বলে উঠল, আমার নাতনি, ভয় পায়েন না। রাইতের বেলা প্রত্যেকদের পথ দেখানোর কাজে ব্যস্ত থাকি, তাই আরো সেবা যত্ন করতে পারি না। দেখেন না কেমন মাছিগুলা উড়াল ফাটতাছে, খারান আমি একটু মাছিগুলা তাড়াইয়া দেই। দৃশ্যটি দেখেই কেমন যেন মায়া কাজ করতে শুরু করলো আমার মনে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই মায়ার ঘোর কাটিয়ে বললাম, আপনার নাতির এই অবস্থা কেন? লোকটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন,
কালো জ্বর। এই কথাটা বলে এই লোকটার চোখ কেমন ছল ছল করে উঠল। ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার? ডাক্তার দেখাইছিলাম, কিন্তু মাঝরাত হইয়া যাওয়ায় সেদিন আর ডাক্তার আসে নাই। আপনি ডাক্তারের বাড়িতে যেতে পারলেন না? গেছিলাম, ডাক্তারের পায়ে পর্যন্ত পৌঁছছিলাম, কিন্তু ডাক্তারের মাইয়ার জন্মদিনের লাইগা উনি আমারে তাড়াইয়া দিল। লোকটার মুখে এই কথাটা শুনতেই আমার মনে একটা সুই ফোটার আঘাত চেপে বসলো। মনে পড়ে গেল সেই রাতের কথা। লোকটা আর্তনাদ করেছিল, কিন্তু তারপরও আমি যাইনি। মনে মনে নিজের কাছেই খুবই লজ্জিত হলাম। এমন সময় লোকটা তার গা থেকে চাদরটা খুলে দিয়ে বলল, দেখেন তো ডাক্তার সাহেব, চিনতে পারেন কিনা? লোকটার চেহারাটা দেখেই যেন একটা ঠান্ডা মৃদু বাতাস এসে আমার দেহটাকে শীতল করে দিয়ে চলে গেল। উনি আর কেউ নয়, সে রাতের অসহায় সেই লোকটা যে মাঝরাতে তার নাতনিকে নিয়ে এসেছিল আমার কাছে। দেখলেন ডাক্তার সাহেব, ওই যে আমার নাতনি শুইয়া আছে। আপনি যদি সেদিন আম করে একটু দয়া করতেন, তাইলে আজ আমার নাতনিটাও আপনার মাইয়ার মতো স্কুলে যাইতো। আপনারে দেহানোর লাইগাই আমি রোজ ওই রাস্তার মোড়ে বইসা থাকতাম। কবে আইবেন আপনি? কবে দেখবেন? দেখেন ডাক্তার সাহেব, ওই যে আমার নাতনি, তো চোখ বহিরা দেখেন। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো আমার চোখ থেকে। মনে হলো এই পৃথিবীতে আমিই একমাত্র নিকৃষ্ট ব্যক্তি। নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে আজ আমি শপথ করলাম, আজকের পর থেকে আমি আমার জীবনকে রোগীর সেবায় উৎসর্গ করলাম। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পসারও যে আছে, নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম মৃত্যু কথার কথা মাত্র, ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমি বুঝবো না, অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। জানালার কাছে গিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশে ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পথে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনের বিশেষ বন্ধুও বটে। এ কি হয়েছে? বারান্দার উপর থেকে উনি পড়ে গেছেন বোধহয়। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলুম। তারপর বৈঠকখানায় তক্তপোষের উপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। কি সর্বনাশ! সুরেনের স্ত্রী যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করি? তাদেরও তো প্রয়োজন। আমার পরীক্ষা ভুল হতে পারে। দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না, কোনো আশা নেই। মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা পড়বেন। অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই টেলিগ্রামে খবর দিন। না, ঠিকানা জানি,
টেলিগ্রামও করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন যে সুরেন এক্ষুনি মারা যাবে। হরিদ্বার তো এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয় নেই, সমস্ত ঝুঁকি তো আমাদেরই সামলাতে হবে। আচ্ছা বলুন তো, মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে, খুব ভালো হতো তাহলে। অসম্ভব, এতক্ষণে মৃত্যু ওর দেহে প্রবেশ করেছে। এ অসাধ্য সাধন অসম্ভব। উনি এক্ষুনি মারা যাবেন। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব, ডাক্তার ঘোষ? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেনটা কি? আমি তখন হতভম্বের মতন অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইলুম। আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এক্ষুনি একবার সুরেনবাবুকে সম্মোহন করতে চাই। তাতে কি ফল হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনোদিনই কোনো মানুষ কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে কি জানেন ডাক্তার, যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয়ই কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে... থাক, আর কথা বাড়াবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছে। অনন্তবাবু এগিয়ে গিয়ে তার সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডক্টর ঘোষ গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন, তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ তখন অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, কি? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না তোমরা। আমাকে আমাকে ঘুমুতে ঘুমুতে মরতে দাও। বেশ, ঘুমোও, তুমি ঘুমোও। কাল সকালে আমি তোমাকে ডাকবো, তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব? এখন আমি মরছি, আমাকে ঘুমুতে দাও। আপনাদের মত কি? কিরকম বুঝলেন ডাক্তার? আপনি কি ভাবছেন বলুন তো? কাল সকালে ওনার সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব। তাহলে তো মশাই চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো। যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আবার আসছি।
বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন, এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর নিঝুম। ডক্টর ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। কি অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। আর কেন অনন্তবাবু, এবারে সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আসুক, সুরেনের স্ত্রী আসুক। সে কি, ততক্ষণে ওনার দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। কি আশ্চর্য বলুন তো, মরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি। সুরেনবাবুর স্ত্রী ঘরে ফিরেছেন, তার নাম হৈমবতী। কান্নার শব্দ শুনতে শুনতে সুরেনবাবুর বাড়ির ভিতরে ঢুকে দেখি অনন্তবাবু আর ডাক্তার ঘোষ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাকে দেখে অনন্তবাবু বললেন, এই যে শুনতে পাচ্ছেন, কান্না শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু আপনি বলুন, সেটা সম্ভব? আর একটা কথা কি জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে, কারণ প্রকৃতির আইন ভঙ্গ করছি যে। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো।
এ এক মস্ত অপরাধ। কে জানে, এই জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না, হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না 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 না, আর না। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এই ব্যাপারের ওপর আজকেই জবনিকা ফেলে দেব। কারোর মিনতি, কারোর অশ্রু আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, আসুন। এই যে গোড়া থেকে সঙ্গে আছেন তো? দেখুন দৃশ্যটা, দেখুন। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে বললেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধ শ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দর দর করে ঘাম ঝরতে থাকলো। সুরেন, সুরেন জাগো, সাড়া দাও। আমি অনন্ত, আমি তোমাকে ডাকছি সুরেন। তবে কি, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না না, তা হতে পারে না। যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো অন্যরকম। সুরেন, সুরেন তুমি জাগ।